এখন একটু জানতে চাই, জুমার নামাজের পর ক্যাম্পাসের অবস্থা আপনি কেমন দেখছেন? তারা প্রতিশ্রুতি দিচ্ছেন, তারা কি করতে চান না, কি বন্ধ করতে চান। দর্শক দেখতে পাচ্ছেন আজকে আবারও তুলপার হয়েছে শাহবাগ এবং মুখোমুখি অবস্থায় পুলিশ শিক্ষার্থী। অন্যদিকে কিন্তু বিভিন্ন রাজনৈতিক এদিকে আজ জুমার পর থেকেই শাহবাগে উত্তাল পরিবেশ চলছে। সন্ধ্যার পর ধ্বংসলীলা তৈরি হয়, শিক্ষার্থীরা ভয়াবহ রূপ নিয়েছে। উপদেষ্টা সমন্বয়ক এদের তুপের মুখে পড়ে। পুলিশ আসলে কোন পথে চলবে? পুলিশ যখন অ্যাকশনে যায় তখন পুলিশকে ট্যাগ দেওয়া হয়। এই ট্যাগ এখন আওয়ামী লীগের ট্যাগ দেওয়া হয় যে স্বৈরাচারের দালাল অথবা দোষর। তো বাংলাদেশ নামক রাষ্ট্রে আইন শৃঙ্খলা বাহিনী হিসেবে পুলিশের আসলে কাজ কি? যে আপনি পুলিশের সামনে যা খুশি তা করবেন, আপনি আপনার দাবি দাওয়া আদায়ের জন্য রাষ্ট্রীয় সম্পত্তি অথবা যে কোনো কিছুতে আপনি হামলা চালাবেন, তো আপনাকে কিছু বলা যাবে না, পুলিশ হয়ে যাবে স্বৈরাচারের দোষর, পুলিশকে ক্ষমা চাইতে হবে। অরাজকতার 1 বছর স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে এত অরাজকতা আমরা কখনো দেখিনি, আমরা কখনো কোনো ইতিহাসে পড়িনি। বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী এখনো মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা। তার মানে ডক্টর ইউনূস পুরোপুরি অবৈধ একটা সরকার। বিএনপি ক্ষমতায় না আসার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর হচ্ছে। দিন যত সামনে যাচ্ছে স্পষ্ট হচ্ছে যে না, বিএনপি ক্ষমতায় আসতে পারবে না। বিএনপির যে রাজনীতির মিশন এগুলো ধরা পড়তে পারে। দিকে শেখ হাসিনার মতোই অবস্থা হতে যাচ্ছে ডক্টর ইউনূসেরও। শিক্ষার্থীদের হাতেই পতন হতে পারে অন্তর্বর্তী সরকারের। আবারও নতুন কর্মসূচি ঘোষণা দিয়েছে ছাত্র জনতা। শিক্ষার্থীদের আন্দোলনে প্রকাশ্যে আওয়ামী লীগের গেরিলা বাহিনীর ইন্ধন। যে কোনো সময় ঘটতে যাচ্ছে ভয়ানক ধরনের। ইতিমধ্যে বুঝতেই পারছেন আজকের খবরটি কতটা গুরুত্বপূর্ণ একটি খবর। বন্ধুরা চলুন ভিডিওতে আজকে আর বেশি কথা বাড়াবো না, সরাসরি আজকে আমরা চলে যাব মূল ভিডিওতে। আর সেখানে আজকে আমরা দেখবো আজকের খবরের বিস্তারিত। পুলিশ আসলে কোন পথে চলবে? পুলিশ যখন অ্যাকশনে যায় তখন পুলিশকে ট্যাগ দেওয়া হয়। এই ট্যাগ এখন আওয়ামী লীগের ট্যাগ দেওয়া হয় যে স্বৈরাচারের দালাল অথবা দোষর। তো বাংলাদেশ নামক রাষ্ট্রে আইন শৃঙ্খলা বাহিনী হিসেবে পুলিশের আসলে কাজ কি? যে আপনি পুলিশের সামনে যা খুশি তা করবেন, আপনি আপনার দাবি দাওয়া আদায়ের জন্য রাষ্ট্রীয় সম্পত্তি অথবা যে কোনো কিছুতে আপনি হামলা চালাবেন, হামলা করবেন, কিন্তু আপনাকে কিছু বলা যাবে না, পুলিশ হয়ে যাবে স্বৈরাচারের দোষর, পুলিশকে ক্ষমা চাইতে হবে। কথা বলছি ডিসি মাসুদ সাহেবকে নিয়ে ওঠা এই মুহূর্তের বিতর্কটায়। দেখেন, চুপ করে আর থাকতে পারলাম না, উইথ ডিউ রেসপেক্ট আমাদের যারা আন্দোলনকারী আছেন তাদের প্রতি। পুলিশ নামক বাহিনীটার এই দেশের নির্দিষ্ট কিছু কর্মকাণ্ড আছে। এখন 5ই আগস্ট পরবর্তী সময়ে বা 5ই আগস্টের এই সময়টাতে পুলিশকে মাইরা ঝুলানোর যে দৃশ্যগুলো, এগুলো পুলিশের নৈতিক মনোবল নষ্ট করে দিয়েছে। এরপরে আস্তে আস্তে পুলিশ যখন সংগঠিত হচ্ছে বা লিগেল ওয়েতে যখন তারা অ্যাকশনে যাচ্ছে, তখনই পুলিশকে হেয় করার জন্য অথবা পুলিশকে ঝুঁকানোর জন্য নানান ধরনের অ্যাক্টিভিটিস করা হয়। আমরা দেখছিলাম একটা ছাত্রের মুখ চাইপা ধরা সেই ফুটেজটা, যেটা নিয়ে এই মুহূর্তে বিতর্ক চলছে। তো এই ছবিটা আমাদের ডিএমপি প্রথমে চাপের মুখে পড়ে এআই কর্তৃক জেনারেটেড বললেও ছবিটা কিন্তু রিয়াল। পরবর্তী সময় ফটো সাংবাদিক যারা তারা বলছেন বা ফুটেজ বলছে, কিন্তু এই ছাত্রটারও কি কোনো দোষ ছিল না? সে যে একজন পুলিশের ঘেটির দইরা এরকম মোসরা দিছে, ওইটা কি দোষ না? এখন আপনি যখন জাতি ভাই হিসাবে একজন পুলিশের উপর ঝাঁপাই পড়বেন, বাকি পুলিশটা আপনাকে ছাইড়া দিবে, এত ভদ্র পুলিশ তো এই দেশে নাই। আবার পুলিশ যদি এত ভদ্র হয়, পুলিশকে মাইরা মাইরা ঝুলাই দেওয়াও এই দেশে অসম্ভব কিছু হবে না। এখন আমাদের ডিসি মাসুদ সাহেব যে কথা বললেন, যদি আমি আইন ফলাইতে যাই তাহলে তো ভাই দেশে থাকা যাবে না। এখন পুলিশের এত বড় একজন ঊর্ধ্বতন কর্মকর্তার যদি মেন্টালিটি এরকম হয় যে এখানে গতকালকে যা হয়েছে বা মাঝে মাঝে বাংলাদেশের আন্দোলনগুলোর প্রেক্ষাপটে সরকার সমর্থিত অথবা সরকারের গ্রিন সিগন্যাল আশীর্বাদ পুষ্ট তারা যারা যখন আন্দোলনে যায়, তখন আমরা পুলিশের যখন বিতর্কিত ভিন্ন ভূমিকা দেখি, তখন আবার এই প্রকৌশলী শিক্ষার্থীদের উপর মুখ চাপার ভিডিওতেও মানুষের মধ্যে প্রশ্ন জাগে, এখন আমরা পুলিশ আসলে করবে কি? পুলিশের যেই ভূমিকাটা এখানে পুলিশ পালন করতে গেলেও ঝামেলা, না করতে গেলেও ঝামেলা। একটা রাষ্ট্রের স্থিতিশীলতার জন্য আইন শৃঙ্খলা বাহিনী পুলিশের ভূমিকা অপরিহার্য। এখন যদি আইন ফলাইতে যায় তাহলে কি হবে? ডিসি মাসুদ সাহেব বলছিলেন বাংলাদেশ ছেড়ে চলে যেতে হবে। রাইট নাও এটাই হবে, কারণ আপনি যেই দলের বিরুদ্ধে, যেই গোষ্ঠীর বিরুদ্ধে আপনি অবস্থান নেবেন, ওই গোষ্ঠী যদি সরকারের আশীর্বাদ পুষ্ট হয় অথবা মত সৃষ্টিকারী গোষ্ঠী হয়, এদেরকে ছাড়াইতে কখনো সমন্বয়করা, কখনো বিএনপির নেতারা, কখনো জামাতের নেতারা অথবা কখনো উপদেষ্টারা ফোন করবেন, তাহলে পুলিশ নির্বিঘ্নে কিভাবে ডিউটি করবে? এই মুহূর্তে শুধু একটা দলের নেতা কর্মীদেরকে ধরলে পুলিশ ডিস্টারবেন্স হয় না, সেটা হচ্ছে আওয়ামী লীগ। এছাড়া আপনি যখন যেখানে যারাই ধরবেন, ভাই একটা ইউনিট হিসেবে চলে আসছে। স্টুডেন্টদের আন্দোলন
ভাই স্টুডেন্টের পড়ালেখা তো আছে নাকি? এই দেশে 5ই আগস্ট পরবর্তী সময়ে মনে হয় যে এই দেশে স্টুডেন্টদের আন্দোলন ছাড়া আর কোনো কাজ নাই। এই দেশে মূলধারার শিক্ষা কোন লেভেলে গেছে সেটা জরুরি না, শুধু আন্দোলন। মানুষ রাজপথে কতটা বিরক্ত সেটা মানুষের বোঝার, মানে আমাদের ছাত্রদের যৌক্তিক অযৌক্তিক আন্দোলন, এগুলোর ব্যাপারে ডক্টর মোহাম্মদ ইউনূসের ভূমিকা কি বা তার প্রশাসনের ভূমিকা কি? পুলিশ যখন অ্যাকশন নিতে যায়, ডিসি মাসুদকে মাফ চাইতে হবে, ক্ষমা চাইতে হবে, পদত্যাগ করতে হবে। কেন ভাই? পুলিশের তো কাজ আছে। ডিসি মাসুদ যে বলছিলেন যে ভাই যদি প্রধান উপদেষ্টাকে নিরাপত্তা দিতে না পারে তাহলে তো চাকরি করার দরকার নেই, কথা তো সঠিক। আপনারা আন্দোলন করবেন, নির্দিষ্ট একটা জায়গায় আন্দোলন করেন, কিন্তু যে ছাত্রদের ভাষা 5ই আগস্ট থেকে আমরা শিখছি ভাই, জুলাই আগস্ট থেকে রাজপথে নাই বা মাইক টাইম না খাইলে আন্দোলন কিন্তু সফলতার মুখ দেখে না। এইটাও তো আমাদের দেশের টেন্ডেন্সি। আসলে ভিডিওর বিষয়বস্তু শুরু করবো কি শেষ করবো কোথায়, যখন নৈতিকভাবে কথাগুলা বলতে যাই এই দেশটা পুরাটাই একটা ক্যাওসের মধ্যে চলে। পুলিশকে আইন ফলানোর জন্য আসলে এই ইন্টেরিম থেকে শুরু করে আওয়ামী লীগ, আগামী দিনে ভবিষ্যতে বিএনপি অথবা জামাত যারাই আসবে, পুলিশ কি আদৌ তার যে দায়িত্ব সেটা সঠিকভাবে পালন করতে পারবে? অপরাধী কোন দলের সেটা বড় কথা না, অপরাধীকে গ্রেপ্তার করো, এই ন্যায় নীতি পুলিশ কি ফলাইতে পারবে? এখন পুলিশ করবে কি আসলে? পুলিশ কারা? আমার আপনার পরিবারের মতন সাধারণ পরিবার থেকে উঠে যাওয়া কোনো ব্যক্তিরাই কিন্তু আসলে পুলিশের কর্মচারী হিসাবে তারা কাজ করে। যে কোনো সময় পুলিশের বিরুদ্ধে বিভিন্ন জায়গায় আমরা মব তৈরি হতেও দেখি। এগুলা সবকিছু নতুন দৃশ্য। এখন পুলিশ শক্ত হইলেও ঝামেলা, নরম হইলেও ঝামেলা। পুলিশ পড়ছে মাইন কাটছি পায়, যাবে কোথায় আমি নিজেও জানি না। এটা সমাধান কি? অরাজকতার 1 বছর, স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে এত অরাজকতা আমরা কখনো দেখিনি, আমরা কখনো কোনো ইতিহাসে পড়িনি, আমরা কখনো শুনিনি, জানিনি এত অরাজকতা বাংলাদেশে হয়েছিল। আমরা দাদা, নানা, নানু, নিনা সবার থেকে গল্প শুনেছি, ইতিহাস জানার চেষ্টা করেছি, কিন্তু কখনো কোনো ইতিহাসে আমরা পড়িনি বাংলাদেশ এত নৈরাজ্যকর পরিস্থিতির মধ্যে পড়ে গিয়েছিল, বাংলাদেশে এত অরাজকতা কখনো হয়েছিল। আমি প্রত্যেকের উদ্দেশ্যে একটা প্রশ্ন ছুড়ে দিতে চাই, 72-এর সংবিধান কি বাংলাদেশে এখনো বহাল আছে? এক বাক্যে আপনারা প্রত্যেকে উত্তর দেবেন, হ্যাঁ এখনো বহাল আছে। যদি সংবিধান বহাল থাকে তবে বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী এখনো মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা। অন্তর্বর্তীকালীন সরকার নামে বাংলাদেশের সংবিধানে কোনো টার্ম নেই, তার মানে ডক্টর ইউনূস পুরোপুরি অবৈধ একটা সরকার, যার না আছে কোনো আইনি বৈধতা, না আছে কোনো সাংবিধানিক অস্তিত্ব। আজকের ভিডিওতে বাংলাদেশের অনির্বাচিত অন্তর্বর্তীকালীন সরকারের শাসনামলে মানবাধিকার লঙ্ঘন, রাজনৈতিক দমন নিপীড়ন এবং ভয়াবহ অর্থনৈতিক অবস্থায় যে উপনীত হয়েছে দেশ, সবকিছুর প্রমাণ ভিত্তিক তথ্য ও পরিসংখ্যানের ভিত্তিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে বাংলাদেশের বর্তমান পরিস্থিতির সঠিক প্রতিফলন তুলে ধরার একটা সামান্য চেষ্টা করছি। আশা করি আপনারা সবাই ভিডিওটা মনোযোগ সহকারে প্রথম থেকে দেখবেন। সংবিধানের 166 অনুচ্ছেদে রাষ্ট্রপতির ব্যত্যয় করে এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগের মাধ্যমে এই সরকার সম্পূর্ণ সংবিধান বহির্ভূতভাবে গঠিত হয়েছে এবং এটি অনির্বাচিত সরকারের শপথ গ্রহণ বলে স্বীকৃত এবং আন্তর্জাতিকভাবে প্রমাণিত। যে বিষয়গুলা আন্তর্জাতিকভাবে অনুসন্ধানে উঠে এসেছে, বিচার বহির্ভূত হত্যা এবং পুলিশ হেফাজতে মৃত্যু, সর্বমোট 376 জন ব্যক্তি গুম হয়েছে, নিখোঁজ হয়েছে। বিচার বহির্ভূত হত্যায় নিহত হয়েছে সর্বমোট 47 জন, 12 জন পুলিশ হেফাজতে নির্যাতনের কারণে মৃত্যুবরণ করেছে। এ পর্যন্ত 20 জন রাজনৈতিক বন্দী হিসাবে জেল খাটছে। রাজনৈতিক প্রতিক্রিয়া, আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের 205 জন নেতাকর্মী নিহত হয়েছে। এদের মধ্যে ঢাকা বিভাগে 72 জন, খুলনা বিভাগে 39 জন, রাজশাহী বিভাগে 29 জন, রংপুর বিভাগে 24 জন, বরিশাল বিভাগে 15 জন, চট্টগ্রাম বিভাগে 15 জন, ময়মনসিংহ বিভাগে 7 জন এবং সিলেট বিভাগে 4 জন। আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় সহ প্রায় 3056টি অফিস ভাঙচুর, অগ্নিসংযোগ এবং লুটপাট করা হয়েছে। ঐতিহাসিক ও ধর্মীয় প্রতিষ্ঠানে হামলা, সামরিক ও আধা সামরিক বাহিনীর সম্পূর্ণ সহযোগিতায় স্বাধীনতার মহানায়ক, স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিসৌধে ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে। আগস্ট 2024 থেকে মে 2025 পর্যন্ত কমপক্ষে 34টির অধিক মাজার ধ্বংসস্তূপে পরিণত করা হয়েছে, সবকিছু লুটপাট করে নেওয়া হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর উপর সহিংসতা, 44 জন পুলিশ সদস্যকে হত্যা করা হয়েছে, 5 জন সেনা সদস্য নিহত হয়েছে। 500টির অধিক থানা অগ্নিসংযোগ এবং ভাঙচুর করে সবশেষে গোলাবারুদ এবং অস্ত্র
লুট করা হয়েছে, অধিকার হরণ করা হয়েছে, সামাজিক পরিস্থিতির অবনতি, শিশু নির্যাতন ভয়াবহভাবে বেড়ে গিয়েছে। 2025 সালের প্রথম প্রান্তিক জানুয়ারি থেকে মার্চ সময়কালীন 525 জন শিশু নির্যাতিত হয়েছে, যার মধ্যে নিহত হয়েছে 460 জন। 2024 সালে শিশু নির্যাতনের শিকার হয়েছিল 1256 জন, কিন্তু হত্যাকাণ্ডের শিকার তেমন একটা ঘটেনি। 2025 সালে এ সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 1448 জন। সংখ্যালঘুদের উপর নির্যাতন, 29 জন সংখ্যালঘু নিহত হয়েছে পর্যন্ত, 15 জন ধর্ষণ এবং শ্লীলতাহানির শিকার হয়েছে। সংখ্যালঘু সম্প্রদায়ের 1000টির বেশি ঘরবাড়ি ভাঙচুর করা হয়েছে, 20টির বেশি মন্দির, চার্চ, প্যাগোডা আক্রমণ ও লুটপাট করা হয়েছে। কমপক্ষে 2448টি সংখ্যালঘু নির্যাতনের ঘটনা ঘটে গেছে। গণতন্ত্র দমন, অনির্বাচিত সরকার শেখ হাসিনার স্থলাভিষিক্ত দেমির মির্জাকে ক্ষমতায় বসিয়েছে। সরকার গঠনের পর সব ধরনের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া হয়েছে। নাগরিক সমাজ, স্বাধীন সাংবাদিকতা এবং বিরোধী রাজনৈতিক দলগুলোর উপর রাষ্ট্রীয় দমন চালানো হচ্ছে। ধর্মীয় উগ্রবাদ এবং আইনের অপব্যবহার, সরকার পক্ষীয় সন্ত্রাসীরা ধর্মীয় উগ্রবাদী গোষ্ঠীকে সহযোগিতা করছে। ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট ব্যবহার করে এখন পর্যন্ত 300 এর অধিক সাংবাদিককে হয়রানি করা হয়েছে। গণমাধ্যম নিয়ন্ত্রণ এবং সাংবাদিকতা দমন, গণমাধ্যমে সেন্সরশিপ চালু করা হয়েছে। 34 জন সাংবাদিকের উপর হামলা চালানো হয়েছে। সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বাধা দেওয়া হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম পর্যন্ত নিয়ন্ত্রণ করা হচ্ছে, যেটা নিঃসন্দেহে ফ্যাসিজমের চূড়ান্ত পর্যায়ে, চূড়ান্ত রূপ। নাগরিক অধিকার ও স্বাধীনতা লঙ্ঘন, নাগরিকদের ব্যক্তিগত স্বাধীনতা সীমিত করা হয়েছে। 15 জন সামাজিক ও রাজনৈতিক নারী নেত্রীকে হয়রানি করা হয়েছে। নির্যাতনের মাধ্যমে একজন কিশোরকে হত্যা করা হয়েছে। এছাড়াও নারী ও শিশুর উপর নির্যাতন মহামারী আকার ধারণ করেছে। সর্বোচ্চ পর্যায়ে দুর্নীতি, রাষ্ট্রের সব থেকে গুরুত্বপূর্ণ যে অর্গানগুলো রয়েছে, বর্তমান সরকারের প্রধান ও মির্জার মন্ত্রিসভার সদস্যরা, বিএনপি ক্ষমতায় না আসার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর হচ্ছে। দিন যত সামনে যাচ্ছে স্পষ্ট হচ্ছে যে না, বিএনপি ক্ষমতায় আসতে পারবে না। বিএনপির যে রাজনীতির মিশন, এগুলো ধরা পড়তে পারে। বিএনপির যে কৌশল, এগুলো আটকা পড়বে। বিএনপির যে পাতানো নির্বাচনের খেলা, পাতানো নির্বাচনের চেষ্টা, এগুলো কিছুই সফল হবে না। একে একে সব ধরা পড়বে। দর্শক, বিএনপি অনেক কষ্ট করে, তাদের সর্বশক্তি প্রয়োগ করে জীবনের শেষবারের মতো ক্ষমতায় আসার একটু সম্ভাবনা তৈরি করেছিল। ইউনূসকে ম্যানেজ করেছিল নানানভাবে, তারেক রহমানের মেকানিজমের মাধ্যমে, যে না, একটা কারচুপির পাতানো নির্বাচন করে বিএনপি ক্ষমতা এনে দেওয়া হবে। ফেব্রুয়ারিতে যে নির্বাচনের কথা আপনারা শুনতে পাচ্ছেন, যে রোডম্যাপ আপনারা দেখতে পাচ্ছেন, ফেব্রুয়ারিতে এই নির্বাচন হচ্ছে মূলত বিএনপিকে ক্ষমতা এনে দেওয়া নির্বাচন। কিন্তু না, মির্জা ফখরুলের নানান শঙ্কা, যেহেতু বিএনপি, জামাত বা অন্যান্য সবাই, জামাত, চরমনাই, এনসিপি, এরা বুঝে গেছে দেশে একটা ইলেকশনের নামে সিলেকশন হতে যাচ্ছে, একটা পাতানো নির্বাচনের আয়োজন চলছে, এটা হতে দেওয়া যায় না, এটা নিকট, সেটা ঠেকাতে হবে। এই জন্যে অন্যান্য সব দলগুলো মোটামুটি অনর যে না, ফেব্রুয়ারিতে কোনো নির্বাচন হতে দেওয়া যাবে না, কারণ নির্বাচন পাতানো নির্বাচন। এমনকি সরকারেরই একটা অংশ, তারাও চায় না এই পাতানো নির্বাচন হোক। এই পাতানো নির্বাচনের কলঙ্ক তারা গায়ে নিতে চায় না। সরকারের অনেকেই এখন অনর যে না, নতুন বাংলাদেশ, এত শহীদ, এত রক্ত, না, বাংলাদেশটা সত্যিকার অর্থে একটা নতুন বাংলাদেশ আমরা করে দিয়ে যাই, সংস্কার করি। এখনো চাই সব সংস্কার বাদ দিয়ে একটা পাতানো নির্বাচন করে বিএনপি ক্ষমতা এনে দিয়ে যাবো, না, এটা ঠিক হবে না। সরকারের কেউ আছে। এই জন্য মির্জা ফখরুল বলছেন যে এখন বিএনপি পন্থী উপদেষ্টাদের অনেক সময় উপদেষ্টা পরিষদে বা নানান জায়গায় ধমকের শিকার হতে হয়। এই জন্য তারা বলছেন যে অনেক উপদেষ্টা অনেক ক্ষেত্রে অসহায়, মানে বিএনপি পন্থী উপদেষ্টা অনেক ক্ষেত্রেই বাধার সম্মুখীন হন। আবার মির্জা ফখরুল বলছেন নির্বাচন নিয়ে নতুন সংখ্যা তৈরি হয়েছে, নির্বাচন বানচালে ষড়যন্ত্র চলছে। এই সংখ্যা মির্জা ফখরুল কি বলছেন দেখেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন বানচালে ষড়যন্ত্র চলছে, এমন সংখ্যার কথা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আগামী জাতীয় নির্বাচন সেটা পাতানো হোক আর যাই হোক, ওটা বানচালের ষড়যন্ত্র, মানে বানচাল করার চেষ্টা কেউ করছে, নিয়মতান্ত্রিক চেষ্টাকেও তারা ষড়যন্ত্রে বলবে। ওইটার সরল অর্থ হচ্ছে বিএনপি ক্ষমতা আসার সম্ভাবনা শেষ হয়ে যাচ্ছে।
কারণ ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে বিএনপি ক্ষমতা আসতে পারবে না, এটা বিএনপি মনে করে। কারণ কি, বিএনপি জনগণের ভোট, সুষ্ঠু নির্বাচন এগুলোর প্রতি তাদের কোনো আস্থা বা ওই লাইনে তারা যায়নি। তাদের রাজনৈতিক লাইন হচ্ছে কারচুপি করে পাতানো নির্বাচনের মাধ্যমে ক্ষমতা আসা। 111 সরকার যেটা ঘটিয়েছিল, আওয়ামী লীগ কিভাবে ক্ষমতা এনে দিয়েছে। এখন এটা তো বারবার করা যায় না। ফেব্রুয়ারিতে নির্বাচন থেকে গেলে তারপর ঠিকই জনগণের যাকে ভোট দিবে সেই ক্ষমতা আসবে, এই পাতানো খেলা চলবে না। এই কারণে ফেব্রুয়ারিতে নির্বাচন বিএনপি চাই। ফেব্রুয়ারি মিস হলে পাতানো খেলা শেষ, কারণ তখন কিন্তু ইউনুস চলে যাবে, এখন অন্য কেউ আসবে না, আবার তাকে বিএনপি ম্যানেজ করবে, এত সহজ না। এজন্য ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করা এটা বিএনপি ডু অর ডাই চেষ্টা। তারা মনে করছে যে ফেব্রুয়ারিতে নির্বাচন হলে আমরা ক্ষমতা আসবো, নইলে ক্ষমতা আসবে না। যেহেতু বানচালের ষড়যন্ত্র চলছে, আবার সরকারের একজন উপদেষ্টা শামীম মুর্শিদ বলেছেন, না দেশে অশান্তি হলে নির্বাচন কিসের, নির্বাচন হতে হলে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে হবে, এত সোজা না। গত বছর জুলাই আগস্টে আমরা দেখেছি স্রোতের মতো মানুষের ঢেউ, সেই ঢেউ আমাদের কোথায় নিয়ে যাবে এটা আপনারা কল্পনা করতে পারবেন। এর মানে নির্বাচন বানচাল হয়ে দেশ কোথায় চলে যাবে এটা সরকারের একজন বলছে, তার কথাটা আমি ব্যাখ্যা করছি। কোথায় চলে যাবে আপনারা কল্পনাও করতে পারেন। এই যে মির্জা ফখরুল বলছেন যে জাতীয় নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে, বানচাল না, এটা সহি ব্যাখ্যা হচ্ছে সংস্কারের পর। ধন্যবাদ প্রিয় দর্শকবৃন্দ, আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আজকের এই নিউজটি দেখে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ, এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই পিচ্চি সাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।